আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বাধ্যতামূলক মাসিককালীন ছুটির জন্য ভারত কি সত্যি প্রস্তুত? প্রশ্নটা সহজ মনে হলেও এর উত্তর কিন্তু বেশ জটিল। একদম। বেঙ্গালুরুর সিলিকন ভ্যালি থেকে দিল্লির সংসদ পর্যন্ত এই নিয়ে তো বিরাট বিতর্ক চলছে। এসপি স্টোরিজে আপনাকে স্বাগত। আজ আমরা এমন এক বিপ্লবের গভীরে যাব যা প্রায় 1 শতাব্দী ধরে তৈরি হচ্ছে। আর এই পুরো বিতর্কের কেন্দ্রে আছে কর্ণাটকের একটি যুগান্তকারী নীতি। এই নীতিটা ভারতের লক্ষ লক্ষ নারীর কর্মজীবন আর কর্পোরেট জগতের দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। হ্যাঁ, আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য হলো এই নীতির প্রেক্ষাপট, এর পেছনের আইনি লড়াই আর ভারতের জন্য এর ভবিষ্যৎ কি হতে পারে তা খুঁটিয়ে দেখা। ঠিক। এই যে জাতীয় স্তরে এত বড় একটা বিতর্ক, এটা তো কর্ণাটকের ওই একটা পদক্ষেপের জন্যই নতুন করে জ্বলে উঠল। চলো ওখান থেকেই শুরু করি। ঠিক কি ছিল ওই নীতিতে? ব্যাপারটা শুরু হয় 2025 সালের অক্টোবরে। কর্ণাটক সরকার মাসিককালীন ছুটি নীতি 2025 অনুমোদন করে। নীতিটা ছিল খুব সরল। আচ্ছা। বলা হয়েছিল 18 থেকে 52 বছর বয়সী সমস্ত নারী কর্মী প্রতি মাসে একদিন সবেতন ছুটি পাবেন, বছরে মোট 12 দিন। আর এটা সরকারি বেসরকারি সবার জন্য? হ্যাঁ, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে এমন নীতি যাওবা ছিল তা মূলত সরকারি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আইটি, বহুজাতিক সংস্থা, পোশাক শিল্পের মতো বিশাল বেসরকারি ক্ষেত্রকে এর আওতায় আনা, এটা তো একটা বিশাল পদক্ষেপ। একদম, এখানেই এর বৈপ্লবিক দিকটা। এটা ছিল ভারতের প্রথম বড় প্রচেষ্টা, যেখানে একটা কল্যাণমূলক নীতিকে শুধু সরকারি ফাইলে আটকে না রেখে, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বেসরকারি ক্ষেত্রেও প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু যত বড় পদক্ষেপ ততটাই বড় প্রতিরোধ, তাই না? নীতিটা ঘোষণার পরেই তো তীব্র বিরোধিতা শুরু হলো। হ্যাঁ, প্রতিক্রিয়াটা ছিল প্রায় সঙ্গে সঙ্গে এবং বেশ আক্রমণাত্মক। নীতি ঘোষণার কয়েকদিনের মধ্যেই বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন এবং আরও অনেক শিল্প সংস্থা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে। তাদের যুক্তিটা ঠিক কি ছিল? ছুটির বিরোধিতা? না, মজার ব্যাপার হলো তাদের যুক্তিটা ছুটির বিরোধিতা নিয়ে ছিল না, বরং ছিল প্রক্রিয়া নিয়ে। ও আচ্ছা, আইনি প্রক্রিয়া নিয়ে আপত্তি ছিল। ঠিক। তারা বলছিল যে আইন সংজ্ঞায় কোনো বিল পাশ না করে শুধু একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বেসরকারি সংস্থার ওপর এমন নিয়ম চাপানো যায় না। অর্থাৎ এটা ক্ষমতার অপব্যবহার। একদম, তাদের মূল বক্তব্য ছিল এটাই। আর আদালতও তাদের যুক্তিকে প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দেয়। ফলস্বরূপ হাইকোর্ট দ্রুত এই নীতির ওপর একটা স্থগিতাদেশ জারি করে। আর এতেই বিতর্কটা একটা নতুন মাত্রা পায়। লড়াইটা আর শুধু ছুটির অধিকার নিয়ে রইল না, তাই তো? হ্যাঁ, এটা একটা সাংবিধানিক ক্ষমতার লড়াইয়ে পরিণত হলো। একটা নির্বাচিত সরকার জনকল্যাণের নামে বেসরকারি সংস্থাকে কতটা নির্দেশ দিতে পারে, এই প্রশ্নটাই কেন্দ্রে চলে এলো। আর এই আইনি জটিলতার কারণেই কর্ণাটকের উদ্যোগটা আপাতত থেমে গেছে। ঠিক তাই। কিন্তু মজার বিষয় হলো, কর্ণাটকের এই পদক্ষেপকে নতুন মনে হলেও এই ধারণাটার শিকড় ভারতে অনেক গভীরে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। এখানেই তো বিষয়টা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই ধারণাটা তো হঠাৎ করে আসেনি, এর একটা লম্বা ইতিহাস আছে। অবশ্যই। আমরা যদি 1 শতাব্দীরও বেশি সময় পিছিয়ে যাই, ধরুন 1912 সালে। 1912? সে তো অনেকদিন আগের কথা। হ্যাঁ, 110 বছরেরও বেশি আগে কেরলের একটি সরকারি স্কুলে ছাত্রীদের পরীক্ষার সময় ঋতুস্রাবকালীন ছুটির ব্যবস্থা ছিল। একবার ভাবুন, যে সময়ে বিশ্বের বহু উন্নত দেশে নারীদের ভোটাধিকারই ছিল না, তখন ভারতের একটি প্রদেশে এমন ভাবনা। এটা তো অবিশ্বাস্য। তার এই ধারণাটা কোনো পশ্চিমা দেশ থেকে আমদানি করা নয়, এর শিকড় আমাদের নিজেদের ইতিহাসেই আছে। একদম। আর রাজ্য হিসাবে প্রথম কারা এটা প্রাতিষ্ঠানিকভাবে চালু করে? রাজ্য হিসেবে পথিকৃত হল বিহার 1992 সালে। বিহার, তাই নাকি? হ্যাঁ, আজ থেকে প্রায় 3 দশক আগে লালু প্রসাদ যাদবের সরকার বিহারের সরকারি নারী কর্মীদের জন্য মাসে 2 দিনের সবেতন ছুটি চালু করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সেই নিয়ম আজও সফলভাবে চলছে। এটা একটা অসাধারণ তথ্য, কারণ বিহারকে নিয়ে তো একটা গতানুগতিক ধারণা আছে যে রাজ্যটা সামাজিক সূচকে পিছিয়ে, অথচ তারাই এই ক্ষেত্রে পথ দেখিয়েছে।
নিঃসন্দেহে এটা প্রমাণ করে যে সামাজিক প্রগতিশীলতা কোনো নির্দিষ্ট অঞ্চলের একচেটিয়া নয়। বিহারের পর সম্প্রতি উড়িষ্যাও একই পথে হেঁটেছে। আচ্ছা, তাই কর্ণাটকের উদ্যোগটি আইনি বাধার মুখে পড়লেও এটা আসলে একটা দীর্ঘ যাত্রার নবতম সংযোজন মাত্র। যখন বিভিন্ন রাজ্য এই পথে হাঁটছে তখন স্বাভাবিকভাবেই চাপটা জাতীয় স্তরে মানে দিল্লির উপর এসে পড়ে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিষয়টাকে কিভাবে দেখছে? এখানেও একটা বড় অগ্রগতি হয়েছে। 2024 সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। তারা বলে মাসিককালীন ছুটি একটি নীতিগত সিদ্ধান্ত বা পলিসি ম্যাটার। পলিসি ম্যাটার এর মানে কি? আদালত কি বিষয়টা এড়িয়ে গেল? না, ঠিক এড়িয়ে যাওয়া নয়, বরং বলা যায় আদালত খুব বিচক্ষণতার সাথে নিজেদের এখতিয়ারের মধ্যে থেকেছে। তারা আইন প্রণয়নের দায়িত্ব আইনসভার ওপরই ছেড়ে দিয়েছে। কিন্তু একই সাথে তারা কেন্দ্রীয় সরকারকে একটা বড় দায়িত্ব দিয়েছে। আদালত বলেছে সরকার যেন সমস্ত পক্ষের সাথে মানে শিল্প সংস্থা, কর্মী সংগঠন, নারী অধিকার গোষ্ঠী সবার সাথে আলোচনা করে একটি মডেল পলিসি বা আদর্শ নীতিমালা তৈরি করে। তার মানে আদালত সরাসরি রায় না দিয়ে একটা জাতীয় বিতর্ক এবং নীতি প্রণয়নের প্রক্রিয়াকে উস্কে দিয়েছে। বেশ কৌশলগত পদক্ষেপ। একদম। এই নির্দেশের ফলে বিষয়টা এখন আর শুধু কয়েকটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। আর শুধু আদালত নয়, অন্যান্য ক্ষেত্র থেকেও দারুণ সব উদ্যোগ চোখে পড়ছে। যেমন বিচার বিভাগ নিজেই উদাহরণ তৈরি করেছে। 2024 সালে সিকিম হাইকোর্ট দেশের প্রথম উচ্চ আদালত হিসেবে তাদের নারী কর্মচারীদের জন্য মাসে 2 থেকে 3 দিনের ছুটি ঘোষণা করে। বাহ, এটা দারুণ ব্যাপার। যখন বিচার ব্যবস্থা নিজেই পথ দেখায় তার একটা আলাদা প্রভাব পড়ে। শিক্ষাক্ষেত্রে কি হচ্ছে? শিক্ষাক্ষেত্রেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটি বা পাটনার চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটির মতো প্রথম সারির আইন বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রীদের জন্য ডিমড অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করেছে। ডিমড অ্যাটেন্ডেন্স মানে হলো ছাত্রীরা ঋতুস্রাবের কারণে ক্লাস করতে না পারলেও তাদের উপস্থিত বলে গণ্য করা হবে। এতে অসুস্থ শরীরে ক্লাস করার চাপটা কমে। আর কর্পোরেট জগৎ, জোম্যাটো বা সুইগির মতো সংস্থাগুলো তো বেশ আগেই এই পথে হেঁটেছে। ঠিক, তারা তো কোনো সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করেনি। জোম্যাটো বা সুইগির মতো নতুন প্রজন্মের সংস্থাগুলো স্বেচ্ছায় এই নীতি চালু করে প্রমাণ করেছে যে সদিচ্ছা থাকলে এটা সম্ভব। তাহলে একদিকে বিহার, ওড়িশা, সিকিম হাইকোর্ট এবং জোম্যাটোর মতো ইতিবাচক উদাহরণ আছে, আর অন্যদিকে রয়েছে শিল্প সংস্থাগুলোর আইনি লড়াই এবং বিরোধিতা। ঠিক, এখানেই তো আমরা বিতর্কের একেবারে কেন্দ্রে এসে পৌঁছেছি। সুরক্ষা বনাম বৈষম্যের আশঙ্কা। একদম, এটাই হলো এই বিতর্কের সেই জটিল ধাঁধা যার কোনো সহজ সমাধান নেই। দুটো সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি এখানে কাজ করছে। সমর্থকদের যুক্তিটা তো বেশ পরিষ্কার। হ্যাঁ, সমর্থকদের যুক্তি হলো এই ছুটি নারীদের শারীরিক কষ্টকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়। এটা সংবিধানের 21 নম্বর ধারার অধীনে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকারের একটা অংশ। তাদের মতে এটা আখেরে নারীদের কর্মক্ষমতা বাড়াবে। অন্যদিকে যারা এর বিরোধিতা করছেন বা আশঙ্কা প্রকাশ করছেন তাদের ভয়টা ঠিক কোথায়? শুধু অতিরিক্ত খরচের ভয় না, বিষয়টা শুধু খরচের নয়, তার চেয়েও গভীর। সমালোচকদের সবচেয়ে বড় আশঙ্কা হলো হায়ারিং বায়াস বা নিয়োগে বৈষম্য। হায়ারিং বায়াস মানে? তাদের ভয়টা হলো যদি এই ছুটি বাধ্যতামূলক করা হয় তাহলে নিয়োগকর্তারা নারী কর্মী নিয়োগ করতেই দ্বিধাবোধ করতে পারেন। এই বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয়। একজন নিয়োগকর্তা কেন এমনটা ভাবতে পারেন? একটা ছোট পোশাক কারখানা যেখানে প্রোডাকশন লাইনে প্রত্যেক কর্মীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, সেখানে যদি একজন নারী কর্মীকে বছরে অতিরিক্ত 12 দিন সবেতন ছুটি দিতে হয়, তাহলে মালিক হয়তো ভাববেন একজন পুরুষ কর্মী নিয়োগ করা তার জন্য বেশি লাভজনক। ঠিক তাই, তিনি হয়তো ব্যক্তিগতভাবে নারীবিদ্বেষী নন, কিন্তু ব্যবসার বাস্তবতার নিরিখে তিনি এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন যা আখেরে নারীদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দেবে। খোদ ভারতের প্রধান বিচারপতির পর্যবেক্ষণেও এই ঝুঁকির কথা উঠে এসেছিল। তার মানে যে নীতিটা নারীদের সুরক্ষার জন্য তৈরি হচ্ছে সেটাই বুমেরাং হয়ে তাদের বিরুদ্ধে যেতে পারে। এটা তো একটা ক্লাসিক ক্যাচ-22 সিচুয়েশন। ঠিক, যে নীতি জোম্যাটোর মতো একটা প্রযুক্তি সংস্থার জন্য কাজ করছে সেটা একটা ছোট কারখানার জন্য কার্যকর নাও হতে পারে। এখানেই সার্বজনীন নীতি তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তাহলে এই আইনি লড়াই আর গভীর সামাজিক অর্থনৈতিক বিতর্কের মধ্যে দাঁড়িয়ে ভবিষ্যৎটা কি? সামনে এগোনোর পথ কি? একটা পথ সংসদের দিকে তাকিয়ে আছে। বর্তমানে সংসদে একটি বেসরকারি বিল বা প্রাইভেট মেম্বার্স বিল বিচারাধীন রয়েছে। যদিও বেসরকারি বিল পাশ হওয়ার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, কম থাকে, কিন্তু এটা বিতর্ককে জিয়ে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। কি কি প্রস্তাব আছে সেই বিলে? শুধু ছুটি না, এর পরিধি আরও ব্যাপক। এতে মাসে 3 দিনের সবেতন ছুটির প্রস্তাবের পাশাপাশি কর্মক্ষেত্রে বিনামূল্যে স্যানিটারি পণ্য সরবরাহ করার কথাও বলা হয়েছে। আর সবচেয়ে প্রগতিশীল দিক হলো এই বিলের ঋতুস্রাব হয় এমন ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকারকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা তো আলোচনাকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে গেল। কিন্তু কর্ণাটকে কি হচ্ছে? যে রাজ্য এই আগুনটা জ্বালিয়েছিল তাদের সেই প্রস্তাবিত বিলের কি অবস্থা? এখানেই বিষয়টা আরও জটিল। 2026 সালের আপডেট অনুযায়ী কর্ণাটক সরকার তাদের প্রস্তাবিত উইমেন ওয়েলবিং লিভ বিল 2025 বিলটি আপাতত স্থগিত রেখেছে। স্থগিত? কিন্তু কারণ কি? আইনি বাধা তো ছিলই। কারণ হিসাবে একটা অদ্ভুত যুক্তি দেখানো হচ্ছে, ছাত্রীদের ক্ষেত্রে সামাজিক কলঙ্ক বা স্টিগমা তৈরির আশঙ্কা। মানে স্কুলে এটা চালু হলে ছাত্রীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতে পারে, এই ভয়। সরকারের একাংশের মত এটাই। এই যুক্তির কারণে যে উদ্যোগটা কর্মক্ষেত্র দিয়ে শুরু হয়েছিল সেটা এখন শিক্ষাক্ষেত্র নিয়ে উদ্বেগের কারণে আটকে গেছে। একটা বিরাট আইনি ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে সব মিলিয়ে আমরা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি। একদিকে সুপ্রিম কোর্ট মডেল পলিসির কথা বলছে, সংসদে বিল বিচারাধীন, আর যে রাজ্য সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছিল তারাও এখন কিছুটা পিছু হটেছে। ঠিক। তবে এই পুরো আলোচনা থেকে 3টে বিষয়ে নিশ্চিতভাবে বলা যায়। চিকি প্রথমত, মাসিক ঋতুস্রাব নিয়ে যে সামাজিক নীরবতার দেয়াল ছিল সেটা ভাঙতে শুরু করেছে। দ্বিতীয়ত, দেশের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে সবাই বিষয়টির গুরুত্ব স্বীকার করছে। আর তৃতীয়ত, ভারতের কর্মক্ষেত্রের নিয়মাবলী একটা বড়সড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে। একদম। তাহলে আজকের এই গভীর আলোচনা শেষে আমরা শ্রোতাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যেতে পারি। অবশ্যই। মূল প্রশ্নটা হয়তো ছুটির দিন সংখ্যা নিয়ে নয়। আসল প্রশ্নটা হলো, আমরা কর্মক্ষেত্রকে লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য কিভাবে আরও মানবিক করে তুলতে পারি। ভারত কি শেষ পর্যন্ত একটি সুস্পষ্ট পিরিয়ড লিভ নীতি গ্রহণ করবে, নাকি নিয়োগে বৈষম্যের আশঙ্কা এড়াতে একটি লিঙ্গ নিরপেক্ষ হেলথ লিভ বা স্বাস্থ্য ছুটির পথে হাঁটবে, যা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য হবে? এই বিষয়ে আপনার মতামত কি? ভারতের জন্য কোনটি সঠিক পদক্ষেপ? আমাদের কমেন্ট সেকশনে জানান। এই বিষয়ে সম্পূর্ণ এবং গভীর রিপোর্টের জন্য ভিজিট করুন www.viewsnow.co.in। এসপি স্টোরিজে আরও এমন বিশ্লেষণের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার আবার দেখা হবে।